সালাম আলাইকুম এভরিওয়ান। ফেসিস্ট বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আর ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের লেকচার ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের আলোচনার বিষয় মাসল ফিজিওলজি। গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম এবং আজকেরটা হচ্ছে পার্ট 2। গত ক্লাসে আমরা স্ট্রাকচার অফ স্কেলেটাল মাসল, মায়োফাইব্রিল, সার্কোমিয়ার এই তিনটে স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম। যদিও মোটর ইউনিট, মোটর এন্ড প্লেট, রেড মাসল, হোয়াইট মাসল এই তিনটা টপিকের আলোচনা করার কথা ছিল, কিন্তু ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাওয়াতে আমরা এই ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করব। আমাদের আজকের ক্লাসে কী কী কন্টেন্টস থাকতেছে তা একটু দেখে নিই। মোটর এন্ড প্লেট, নিউরোমাসকুলার জাংশন, এক্সাইটেশন অফ মাসল, কন্ট্রাকশন অফ মাসল, এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং, ওয়ার্ক অ্যালং থিওরি, রোল অফ এটিপি ইন মাসল কন্ট্রাকশন, রেড মাসল, হোয়াইট মাসল। এই টপিকগুলোর মধ্যে নিউরোমাসকুলার জাংশন, এক্সাইটেশন অফ মাসল, কন্ট্রাকশন অফ মাসল, এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং এই চারটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এবং সবগুলো টপিকই ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে মোটর ইউনিট নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি। আমরা জানি আমাদের দুই ধরনের নিউরন থাকে, সেন্সরি এবং মোটর। এর মধ্যে সেন্সরি যে নিউরনটা থাকে সেটা পেরিফেরি থেকে ব্রেনে কোনো একটা সিগন্যাল নিয়ে আসে, এবং যে মোটর নিউরনটা থাকে এটা ব্রেন থেকে পেরিফেরিতে কোনো একটা সিগন্যাল ক্যারি করে। এই যে মোটর নিউরনটা আছে, এই মোটর নিউরনটা মেনলি মাসলে সাপ্লাই দেয়, ঠিক আছে? অর্থাৎ ব্রেন থেকে মাসলগুলোতে এই মোটর নার্ভগুলো ডিস্ট্রিবিউটেড থাকে। এই ফিগারটার মধ্যে তোমরা একটু দেখো স্পাইনাল কর্ড থেকে একটা মোটর নার্ভ ফাইবার বের হয়েছে এবং এটি একটা মাসলকে সাপ্লাই দিচ্ছে। এখানে দেখো দুইটা নার্ভ ফাইবার বের হয়েছে, একটা মাসলের এই পার্টটাকে সাপ্লাই দিচ্ছে এবং আরেকটা নিউরন এই পার্টটাকে সাপ্লাই দিচ্ছে। মোটর ইউনিট বলতে বোঝায় কোনো একটা সিঙ্গল নার্ভ ফাইবার মাসলের কোন পার্টটাকে সাপ্লাই দিচ্ছে ওই পার্টটাকেই আমরা বলি হচ্ছে একটা মোটর ইউনিট। যেমন ধরো এই জায়গার মধ্যে এই হচ্ছে একটা মোটর ইউনিট, কারণ এই নার্ভটা মাসলের এই পার্টটাকে সাপ্লাই দিচ্ছে, এবং এই হচ্ছে একটা মোটর ইউনিট, কারণ এই নার্ভটা মাসলের এই পার্টটাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে ডেফিনেশনটা একটু দেখো all the muscle fibers innervated by single nerve fiber are called motor unit. নিচে একটা তোমরা ফিগার দেখতে পাচ্ছ দেখো একটা মোটর নার্ভ ফাইবার আসলো এবং এটি কয়েকটা মাসল ফাইবারকে সাপ্লাই দিল। যে মাসল ফাইবারগুলোকে সাপ্লাই দিল এই নার্ভ ফাইবারটা, এই নার্ভ ফাইবার সহ এই মাসলগুলোকে একসাথে বলা হয় একটা মোটর ইউনিট। এখন আমরা দেখি মোটর এন্ড প্লেট সম্পর্কে। একটু আগে আমরা যে মোটর ইউনিট পড়ছিলাম, এই ফিগারটা যদি তোমরা একটু দেখো এই ফিগারের মধ্যে দেখতেছে একটা নার্ভ ফাইবার আবার অনেকগুলো ছোটো ছোটো ব্রাঞ্চে ভাগ হয় এবং একটা মাসল ফাইবারকে সাপ্লাই দেয়। এই যে স্ট্রাকচারটা যেখানে একটা নার্ভ আর একটা মাসল ফাইবারের সাথে অ্যাটাচ হয়, এটাকে আমরা বলবো নিউরোমাসকুলার জাংশন। এরকম একটা ফিগার তোমরা এখানে দেখো এই হচ্ছে একটা নিউরোমাসকুলার জাংশন। এটা হচ্ছে নার্ভের একজন টার্মিনাল এবং এটা হচ্ছে মাসলের পার্টটা। দেখো মাসলের যে পার্টটা নিউরনের সাথে অ্যাটাচড ওই পার্টের মধ্যে এরকম কিছু ফোল্ডস দেখা যাচ্ছে। এই যে প্লেটটা মাসল দ্বারা তৈরি প্লেটটা যেটা নার্ভের টার্মিনালে শুরু হয়, এটাকে আমরা বলি মোটর এন্ড প্লেট। অর্থাৎ মোটর নিউরনের শেষে যে প্লেটটা থাকে যেটা মাসল দ্বারা তৈরি, ওইটাকে আমরা বলতেছি মোটর এন্ড প্লেট। ওকে, তাহলে আমরা দেখতেছি এই মোটর এন্ড প্লেটটা হচ্ছে স্পেশালাইজড এরিয়া অফ মাসল ফাইবার মেমব্রেন। এটা একটা মেমব্রেন এট নিউরোমাসকুলার জাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই স্ট্রাকচারের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি এই ফিগারটার দিকে তোমরা একটু তাকাও। এই হচ্ছে একটা
নার্ভের এক্সন টার্মিনাল, এবং এই পার্টটা হচ্ছে একটা মাসলের পার্ট, এটাকে আমরা বলি সিনাপস। এখানে যে জিনিসটা গঠিত হয়েছে পুরো জিনিসটাকে আমরা বলি একটা নিউরোমাসকুলার জাংশন, এবং এই পার্টটাকে আমরা বলি ভাইয়া মোটর এন্ড প্লেট। এই মোটর এন্ড প্লেটের মধ্যে কী কী আছে আমরা একটু দেখি। এখানে আছে ভাইয়া কিছু ফোল্ডস, যেগুলোকে আমরা বলতে পারি জাংশনাল ফোল্ডস। এখন এই যে জাংশনাল ফোল্ডের মধ্যে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, যে চ্যানেলটার মাথায় একটা এরকম জিনিস আছে যেটাকে আমরা বলতেছি রিসেপ্টর, এবং এটা হচ্ছে একটা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। এবং যখন একটা সিগন্যাল আসে, এই সিগন্যালের কারণে এখান থেকে অ্যাসিটাইলকোলিনগুলো রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিন যখন রিলিজ হয় এই রিসেপ্টরটা এটা অ্যাকসেপ্ট করে, এবং কাজ শেষে এই অ্যাসিটাইলকোলিনটা ভাইয়া ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে অ্যাসিটেট এবং কোলিন। এই যে ভাঙার কাজটা যে করে এটাকে বলি আমরা কোলিন এস্টারেস। এটাকে ভাঙা হচ্ছে ভাই একটা কোলিন এস্টারেস। এই জিনিসটা থাকা ভাইয়া এই সিনাপসের মধ্যে। তাহলে আমরা দেখতেছি মোটর অ্যাম্পেলের মধ্যে তিনটা জিনিস আছে, জাংশনাল ফোল্ড, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যে বা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, এবং কোলিন এস্টারেস এনজাইম, যেটা কাজ হচ্ছে অ্যাসিটাইলকোলিনকে ভেঙে কোলিন এবং অ্যাসিটেটে কনভার্ট করা। এখন আমরা দেখি নিউরোমাসকুলার জাংশন। এই ফিগারটা দেখে একটু খেয়াল করো ভাইয়া। এখানে আমরা দেখতেছি একটা নিউরন এবং আর একটা মাসল। এই পার্টটা হচ্ছে ভাইয়া নিউরনের এন্ড পার্ট। এই নিউরনের শেষ অংশের সাথে মাসলের একটা কানেকশন তৈরি হয়, যে কানেকশনটাকে আমরা বলি হচ্ছে নিউরোমাসকুলার জাংশন। নামটা খেয়াল করলে তোমরা বুঝতে পারতেছো, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নিউরনের পার্ট এবং আরেকটা হচ্ছে মাসকুলার পার্ট, এবং দুইটার মধ্যে একটা জাংশন হয়, যেটাই হচ্ছে নিউরোমাসকুলার জাংশন। এই ফিগারটা হচ্ছে কার্টুন দেখে নেওয়া ভাইয়া। দেখো এ হচ্ছে নিউরনের টার্মিনাল, যেটাকে আমরা বলতে পারি এক্সন টার্মিনাল। এরপরে আছে ভাইয়া একটা সিনাপস, এবং এরপরে আছে মাসলের পার্ট, যেটা এরকম ভাঁজ হয়ে আছে। এই তিনটা জিনিস মিলে ভাইয়া নিউরোমাসকুলার জাংশনটা তৈরি হয়। এই ফিগারটার মধ্যে আর একটু বিস্তারিতভাবে নিউরোমাসকুলার জাংশনটা ব্যাখ্যা করা হয়েছে, তোমরা দেখো ভাইয়া। এটা হচ্ছে প্রিসিনেপটিক নিউরন, এটা হচ্ছে ভাইয়া সিনাপস, এবং এটা হচ্ছে পোস্টসিনাপটিক যে মাসলটা থাকে, যেটাকে আমরা বলতে পারি মাসল এন্ড প্লেট পার্টটা। তাহলে ভাইয়া এই তিনটা জিনিস নিয়ে নিউরোমাসকুলার জাংশনটা গঠিত হয়, প্রিসিনেপটিক নিউরন, সিনাপস এবং মোটর এন্ড প্লেট। এখানে আমরা দেখি প্রিসিনেপটিক নিউরনের মধ্যে কী কী জিনিসপাতি থাকে। প্রিসিনেপটিক নিউরনের মধ্যে থাকে ভাইয়া ভেসিকল, এই ভেসিকলের ভেতর থাকে নিউরোট্রান্সমিটার, এখানে আমরা অ্যাসিটাইলকোলিন দেখাইছি, এটা একটা নিউরোট্রান্সমিটার। তারপর থাকে ভাইয়া এখানে চ্যানেল, আর এটা হচ্ছে ভাই একটা ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এই চ্যানেলটাও থাকে। এবং এরপরে পার্টটা হচ্ছে ভাইয়া সিনাপস। থার্ড পার্টটা হচ্ছে মোটর এন্ড প্লেট। আমরা একটু আগে জানছি যে মোটর এন্ড প্লেটে কী কী থাকে। মোটর এন্ড প্লেটের মধ্যে ভাইয়া থাকা হচ্ছে জাংশনাল ফোর্স থাকে, তারপর ভাইয়া অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকবে। দেখো ভাইয়া এইটাই হচ্ছে একটা চ্যানেল, এবং এই চ্যানেলের মাথার মধ্যে দেখো ভাইয়া দুইটা রিসেপ্টর আছে, এটাই হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। তোমরা এই ফিগারটা দেখে একটু দেখো ভাইয়া, এটা হচ্ছে একটা চ্যানেল যেটা হচ্ছে মোটর এন্ড প্লেটের মধ্যে আছে, এবং এই চ্যানেলটার মাথার মধ্যে দেখো ভাইয়া অ্যাসিটাইলকোলিন বাইন্ডিং সাইট আছে, মানে এই জায়গাটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনের জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। এবং আরেকটা জিনিস এইখানে থাকে, যেটা হচ্ছে ভাইয়া কোলিন এস্টারেস এনজাইম থাকে, এটা অবশ্যই সিনাপসের মধ্যে থাকে কোলিন এস্টারেস। এই কোলিন এস্টারেস এনজাইমের কাজ কি ভাইয়া? কোলিন এস্টারেস এনজাইমের কাজ হচ্ছে অ্যাসিটাইলকোলিন যেটা আছে এটাকে ভেঙে অ্যাসিটেট এবং কোলিনে কনভার্ট করা। তাহলে আমরা নিউরোমাসকুলার জাংশনের স্ট্রাকচারে কী কী দেখতে পাচ্ছি? তিনটা পার্ট আমরা পাচ্ছি, প্রিসিনেপটিক টার্মিনাল, সিনেপটিক ক্লেফট এবং মোটর এন্ড প্লেট, যেটা আমরা বলতে পারি পোস্ট সিনেপটিক যে মেমব্রেনটা থাকে। এবং প্রিসিনেপটিক টার্মিনালের মধ্যে একজন টার্মিনাল থাকে এবং এর সাথে সাথে সিনেপটিক ভেসিকলস থাকে, এবং আমরা দেখছি এখানে কিছু এরকম ক্যালসিয়াম চ্যানেল থাকে।
তারপরে মোটর এন্ড প্লেটের মধ্যে দেখো ভাইয়া, মোটর এন্ড প্লেটে মাসল ফাইবার মেমব্রেন, এইটা হচ্ছে মাসল ফাইবার মেমব্রেন থাকে, জাংশনাল ফোর্স থাকে, এই মেমব্রেনের মধ্যে এরকম কিছু ফোর্স হয়ে থাকে যেগুলোকে আমরা বলছিলাম জাংশনাল ফোর্স। দেন ভাইয়া এখানে থাকা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এবং কোলিনেস্টারেজ এনজাইম, যে কোলিনেস্টারেজ এনজাইমের কাজ হচ্ছে ভাইয়া অ্যাসিটাইলকোলিনকে ভেঙে অ্যাসিটেট এবং কোলিনে কনভার্ট করা। এখন আমরা দেখি নিউরোমাসকুলার জাংশন দিয়ে কিভাবে একটা সিগন্যাল ট্রান্সমিট হয় অথবা কোনো একটা ইম্পালস ট্রান্সমিট হয়। এখানে দেখতে পাচ্ছ ভাই এটা একটা নিউরন এবং এটা একটা এন্ড প্লেট, এখানে একটা নিউরোমাসকুলার জাংশন তৈরি হয়েছে। এই নিউরনটা দেখে একটু খেয়াল করবে, ধরলাম যে এই নিউরনের কোনো একটা পার্টে একটা স্টিমুলাই তৈরি হয়েছে বা স্টিমুলাই আসছে ব্রেন থেকে। আমরা জানি স্টিমুলাই আসলে এখানে সোডিয়াম ঢুকবে এবং এখানে একটা তৈরি হবে ভাইয়া অ্যাকশন পটেনশিয়াল। যখনই ভাই সোডিয়াম ঢুকবে তখনই তৈরি হবে ভাইয়া অ্যাকশন পটেনশিয়াল এবং এই অ্যাকশন পটেনশিয়ালটা এরকমভাবে এটি প্রোপাগেট হবে, প্রোপাগেট হয়ে হয়ে এন্ডে আসবে। ধরলাম যে এটাই হচ্ছে সেই এন্ড ভাইয়া, এটা হচ্ছে সেই একজন টার্মিনাল। এখানে সিগন্যালটা আসলো, সিগন্যালটা আসলেই আমরা দেখবো যে এখানে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো ছিল এই ক্যালসিয়াম চ্যানেলগুলো কি হবে ভাইয়া ওপেন হয়ে যাবে এবং বাহির থেকে ভেতরে ক্যালসিয়াম আয়ন ঢুকবে। এবং আমরা অ্যাকশন পটেনশিয়াল চ্যাপ্টারে জানছিলাম যে যখনই ক্যালসিয়াম বাহির থেকে ভেতরে ঢোকে তখনই ভাই এই যে সিনেপটিক ভেসিকলগুলো থাকে এই ভেসিকলগুলো এখানে ফিউজ হয় এবং ফিউজ হয়ে হয়ে ভেতরে যে ট্রান্সমিটারগুলো, ভেতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে এই নিউরো ট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইলকোলিনগুলো এই বাহিরে রিলিজ করে। তখন ভাইয়া এখানে অ্যাসিটাইলকোলিনের জন্য রিসেপ্টর থাকে। এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা অ্যাসিটাইলকোলিনগুলোকে রিসিভ করে এবং সোডিয়াম চ্যানেলকে ওপেন করে। এই সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে ভাইয়া লাইগ্যান্ড গেটেড সোডিয়াম চ্যানেল, লাইগ্যান্ড গেটেড। অর্থাৎ অ্যাসিটাইলকোলিন আসলে এই গেটগুলো হচ্ছে খুলে যায়। দেখো ভাইয়া এই হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এবং এর সাথে লাগানো আছে একটা চ্যানেল যেটা হচ্ছে সোডিয়াম চ্যানেল লাইগ্যান্ড গেটেড। এবং আমরা সবাই জানি যদি বাহির থেকে ভেতরে সোডিয়াম আয়ন প্রবেশ করে তাহলে ভাই মেমব্রেন পোটেনশিয়ালিটিটা বেড়ে যাবে। তখন আমরা একটা পোটেনশিয়ালিটি পাবো যেটাকে আমরা বলি ভাইয়া এন্ড প্লেট পোটেনশিয়াল। এই এন্ড পার্ট পোটেনশিয়াল থেকে পরে গিয়ে তৈরি হয় ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল। এটা অবশ্যই এন্ড প্লেট পোটেনশিয়ালটা কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল না, এটা পরে গিয়ে অ্যাকশন পোটেনশিয়ালে কনভার্ট হয়ে যায়। এন্ড প্লেট পোটেনশিয়ালটা তোমরা বলতে পারো একটা ইপিএসপি এক্সাইটেটরি পোস্ট সিন্যাপটিক পোটেনশিয়ালের মতোই, কিন্তু এটা অ্যাকশন পোটেনশিয়াল না। এবং যখন অ্যাকশন পোটেনশিয়ালটা কোনো একটা জায়গায় মেমব্রেনের কোনো এক জায়গায় যখন অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হবে তখন এটি এই মেমব্রেন দিয়ে ট্রাভেল করতে থাকবে, পুরো মাসল ফাইবারের মধ্যে এই অ্যাকশন পোটেনশিয়ালটা ছড়িয়ে যাবে। এখন এই যে অ্যাসিটাইলকোলিন যেটা রিলিজ হয়েছিল এটার কারণে সব ঘটনাটা ঘটছে। এটা যতক্ষণ থাকবে ততক্ষণে যেহেতু ঘটনাটা ঘটবে তাহলে আমরা তো সারাক্ষণ একটা মাসলকে কন্ট্রাক্টেড রাখতে পারি না বা এক্সাইটেড করতে পারি না, তাই কিছুক্ষণ পরে এই অ্যাসিটাইলকোলিনটা ভেঙে যাবে। এই অ্যাসিটাইলকোলিনটা ভাঙবে কিসের মাধ্যমে ভাইয়া? অ্যাসিটাইলকোলিনেস্টারেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটা ভাই অ্যাসিটাইলকোলিনকে ভেঙে আমরা একটু আগে দেখছি যে দুইটা জিনিসে কনভার্ট হবে। আমরা দেখবো যে অ্যাসিটাইলকোলিনটা ভেঙে অ্যাসিটেট এবং কোলিনে কনভার্ট হবে এবং এখানে হেল্প করতেছে কে? কোলিনেস্টারেজ এনজাইম। এখন আমরা মাসল কন্ট্রাকশনের সাথে রিলেটেড আরও কিছু আনুষঙ্গিক জিনিসের সাথে পরিচিত হব। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া কন্ট্রাক্টাইল ইউনিট, যেটা ডিউটি প্রফে আসছিল এবং এটা কার টার্মে আসতে পারে। কন্ট্রাক্টাইল ইউনিট তুমি কোনটাকে বলবা? যে ইউনিটটা অর্থাৎ মাসলের যে স্ট্রাকচারটা কন্ট্রাকশনে হেল্প করে। এবং আমরা আগের ক্লাসে দেখছিলাম যে কন্ট্রাক্টাইল ইউনিট হচ্ছে ভাইয়া মেইনলি সার্কোমিয়ার। এই সার্কোমিয়ার পার্টটা হচ্ছে ভাইয়া কন্ট্রাক্টাইল ইউনিট। এবং আমরা দেখছিলাম যে সার্কোমিয়ারের মধ্যে ভাই দুইটা স্ট্রাকচার থাকে, একটা থিক ফিলামেন্ট এবং আরেকটা হচ্ছে থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্ট নামে যেহেতু থিক আছে আমি বলছিলাম এটা হচ্ছে ভাইয়া মায়োসিন, এবং যে থিন ফিলামেন্ট আছে এটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিন ফিলামেন্ট। আবার এই মায়োসিন যে ফিলামেন্টটা আছে ভাইয়া এটা আবার অনেকগুলো মায়োসিন মলিকিউল দ্বারা তৈরি।
এবং যে অ্যাক্টিন ফিলামেন্টটা আছে, এই অ্যাক্টিন ফিলামেন্টটা তিনটা জিনিস দ্বারা তৈরি। অ্যাক্টিন মলিকিউল, ট্রপোমায়োসিন এবং ট্রপোনিন। এই হচ্ছে ভাইয়া কন্ট্রাক্টাইল ইউনিট। এই ফিগারটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই যে সার্কোমিয়ার, এর মধ্যে কিছু আছে থিক ফিলামেন্টস এবং কিছু আছে হচ্ছে থিন ফিলামেন্টস। এখানে একটু বড় করে দেখানো হয়েছে একটা থিক ফিলামেন্টস, এবং এই যে থিক ফিলামেন্টটা দেখতেছ, এই থিক ফিলামেন্টটাকে আমরা বলি মায়োসিন। এই মায়োসিন যে ফিলামেন্টটা আছে আবার অনেকগুলো ইউনিট দ্বারা তৈরি, যেগুলোকে আমরা বলি মায়োসিন মলিকিউলস। এরকম একটা মায়োসিন মলিকিউলস এখানে দেখানো হয়েছে। দেখো ভাইয়া এখানে কি কি পার্টস থাকে, দুইটা থাকে ভাইয়া লং চেন এবং চারটা থাকে এরকম শর্ট চেন, এবং এই সবগুলো মিলে তৈরি করে ভাইয়া টেল, আর্ম, হেড এবং হিঞ্জ। সেমভাবে থিন ফিলামেন্টসগুলোকে আমরা বলছিলাম ভাইয়া অ্যাক্টিন। এই অ্যাক্টিন আবার তিনটা জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ একটা অ্যাক্টিন ফিলামেন্ট তিনটা মলিকিউল দ্বারা তৈরি। একটা হচ্ছে অ্যাক্টিন মলিকিউল, আরেকটা হচ্ছে ট্রোপোমায়োসিন মলিকিউল এবং আরেকটা হচ্ছে ট্রোপোনিন মলিকিউল। আবার এই যে ভাইয়া ট্রোপোনিন যে মলিকিউলটা আছে এটা আবার তিন ধরনের, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি এবং ট্রোপোনিন সি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, এই যে মায়োসিনের হেড পার্টটা আছে, এই হেড পার্ট, হিঞ্জ, এই জিনিসগুলো নিয়ে ভাইয়া একটা জিনিস তৈরি হয় যেটাকে আমরা বলি ক্রস ব্রিজ। এই ক্রস ব্রিজটা মাসল কন্ট্রাকশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচার দেখি যেটার নাম হচ্ছে ভাইয়া ক্রস ব্রিজ। এখানে অনেকগুলো ক্রস ব্রিজ তোমরা দেখতেছো, এই সবগুলো হচ্ছে ক্রস ব্রিজ। এগুলো মুভমেন্টের মাধ্যমে মেনলি মাসল কন্ট্রাকশনটা হয়। এগুলো যখন মুভ করে, আমরা এখানে দেখবো এই ক্রস ব্রিজগুলো যখন মুভ করে তখন ভাইয়া এই মুভের কারণে এই অ্যাক্টিনগুলো ভেতর দিকে ঢুকে যায় এবং মাসলটা কন্ট্রাক্টেড হয়। আমরা যখন কোনো একটা মাসলকে কন্ট্রাক্ট করি তাহলে ভাইয়া এই মাসলটার মধ্যে কি কি চেঞ্জগুলো আসলে হয়। আমরা কিন্তু হুট করে একটা মাসলকে কন্ট্রাক্ট করতে পারি না। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা সিগন্যাল আসতে হয়, যে এই সিগন্যালটা ভাইয়া মাসল পর্যন্ত যখন আসে তখন মাসলটা কি হয় ভাইয়া এক্সাইটেড হয়, এবং মাসলটা এক্সাইটেড হলে তখনই মাসলটা কন্ট্রাকশন হয়। এবং আমরা সবাই জানি মাসলের একটা ক্যারেক্টার আমরা পড়ছিলাম ভাইয়া ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি শব্দটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যদি আমি আগের পূর্ব অবস্থা থেকে চেঞ্জ করে অন্য কোনো অবস্থা নিয়ে যাই তাহলে জিনিসটা আবার আগের অবস্থায় ফিরে আসে। যেহেতু নর্মালি মাসলগুলো থাকে রিল্যাক্সড এবং আমি এটাকে কন্ট্রাক্ট করতেছি, তাহলে অবশ্যই আবার এটি ফিরে রিল্যাক্স অবস্থায় চলে আসবে। তাহলে আমরা মাসলের মধ্যে তিনটা চেঞ্জ দেখব। প্রথমে এটা এক্সাইটেড হবে, যেটাকে আমরা বলছি এক্সাইটেশন, দেন কন্ট্রাকশন হবে, দেন এটা আবার রিল্যাক্স হয়ে যাবে। এখানে যে এক্সাইটেশন এবং কন্ট্রাকশন এটা একের পর এক হয়। প্রথমে এক্সাইটেশন হয়, পরে গিয়ে কন্ট্রাকশন হয়। এটা অনেকটা বলতে পারো ইলেকট্রিসিটি বিফোর লাইট, বা লাইট জ্বলার আগে অবশ্যই ইলেকট্রিসিটি আসতে হবে। এবং এই যে এক্সাইটেশন এবং কন্ট্রাকশন, এই দুটোকে আমরা একসাথে এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং বলি। এখন আমরা দেখি এক্সাইটেশন অফ মাসল, একটা মাসল কিভাবে এক্সাইটেড হয়। এখানে একটা ভাই আমরা নিউরন এবং মাসলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং এই পার্টটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন। এখানে দেখো ভাই নিউরনের কোনো একটা পার্টের মধ্যে একটা সোডিয়াম চ্যানেল আছে, এবং সোডিয়াম চ্যানেল দিয়ে বাহির থেকে ভেতরে সোডিয়াম ঢুকলো। যখনই ভাইয়া বাহির থেকে ভিতরে সোডিয়াম ঢুকবে তখনই এই নিউরনের মধ্যে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা যে কোনো এক জায়গায় তৈরি হলে সেটি প্রোপাগেট হয়ে হয়ে ভাইয়া একদম একজন টার্মিনাল পর্যন্ত আসবে, এবং একজন টার্মিনাল থেকে এটি প্রোপাগেট হয়ে যাবে হচ্ছে মাসল পর্যন্ত। এবং কীভাবে মাসলে যায় সেটা আমরা নিউরোমাসকুলার জাংশনের সিগন্যাল ট্রান্সমিশন মেকানিজম যখন পড়ছিলাম তখন জানতে পারছি। তাও ভাইয়া আমরা এখানে একটু বিস্তারিতভাবে দেখি। এই হচ্ছে ভাই একটা নিউরোমাসকুলার জাংশন। আমি যদি এই স্ট্রাকচারটা একটু সংক্ষেপে বর্ণনা করি তাহলে দেখো ভাই
প্রথমে কোলিন এবং অ্যাসিটাইল কোয়ে এই দুটা সংযুক্ত হয়ে ভাইয়া অ্যাসিটাইল কোলিন তৈরি হয় এবং এই অ্যাসিটাইল কোলিনটা একটা ভেসিকলের ভেতরে আবদ্ধ থাকে। এটাকে বলে আমরা ভাই একটা ভেসিকল। এবং এই যে মাসলটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাসলের মধ্যে একটা স্ট্রাকচার আছে ভাইয়া, এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। এখানে যে অ্যাসিটাইলকোলিনটা আছে এটা রিলিজ হলে তখন এই রিসেপ্টরটা এটাকে রিসিভ করে এবং এই রিসেপ্টরের সাথে যুক্ত আছে একটা চ্যানেল যেটা হচ্ছে লাইগ্যান্ড গেটের সোডিয়াম চ্যানেল। অর্থাৎ এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে এটা সংযুক্ত। যখন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা অ্যাসিটাইলকোলিনকে রিসিভ করবে তখনই এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিটাইলকোলিনটা লাইগ্যান্ড হিসেবে কাজ করতেছে। এখন দেখি আসলে মেকানিজমটা কিভাবে হয়। যখনই ভাইয়া এই যে নিউরনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কোনো একটা জায়গায় এক্সাইটেড হয়। কিভাবে এক্সাইটেড হবে? যখনই সোডিয়াম প্রবেশ করবে তখনই এক্সাইটেড হবে, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে এবং এটি প্রোপাগেট হয়ে হয়ে একজন টার্মিনাল আসবে। তখন আমরা দেখবো যে একজন টার্মিনাল, এখানে যে ক্যালসিয়াম চ্যানেল আছে এই ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হবে। কারণ আমরা অ্যাকশন পোটেনশিয়াল চ্যাপ্টারে দেখছিলাম এই যে ক্যালসিয়াম চ্যানেলটা আছে, এই ক্যালসিয়াম চ্যানেলটা প্লাস 30 মিলিভোল্ট যখন মেমব্রেন পোটেনশিয়াল হয় তখনই ওপেন হয়ে যায়। তখন আমরা দেখব যে বাহির থেকে ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করতেছে এবং এই ক্যালসিয়ামের একটা কাজ হচ্ছে ভাইয়া এই যে সিনাপটিক যে ভেসিকলগুলো আছে এই ভেসিকলগুলোকে ফিউজ করানো। যখন ফিউজ হবে তখন ভেতরে যে অ্যাসিটাইলকোলিনগুলো ছিল এগুলো ভাইয়া রিলিজ হয়ে যাবে, বাহিরে চলে আসবে। যে বাহিরে যে অ্যাসিটাইলকোলিনগুলো চলে আসলো এই অ্যাসিটাইলকোলিনগুলো ভাইয়া রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এখানে আমরা দেখতেছি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে, এটার সাথে বাইন্ড করবে। তখন অ্যাসিটাইলকোলিন গেটের যে সোডিয়াম চ্যানেল আছে এই সোডিয়াম চ্যানেলটা খোলা যাবে এবং বাহির থেকে ভেতরে সোডিয়াম আয়ন প্রবেশ করবে। তখন আমরা দেখবো যে যেহেতু সোডিয়াম আয়ন বেড়ে গেছে তাই মেমব্রেন পোটেনশিয়ালও বেড়ে যাবে। মেমব্রেন পোটেনশিয়াল বেড়ে যে পোটেনশিয়ালটা হয় এটাকে আমরা বলি ভাইয়া এন্ড প্লেট পোটেনশিয়াল। এটা এক ধরনের বলতে পারো যে ইপিএসপির মতোই, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যাকশন পোটেনশিয়াল না। তখন এই এন্ড প্লেট পোটেনশিয়ালটা কি করবে? আরো সোডিয়াম চ্যানেলকে ওপেন করবে, যেগুলো ভাই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, যেখান থেকে তৈরি হবে একটা অ্যাকশন পোটেনশিয়াল। এটাই হচ্ছে ভাই মাসলের এক্সাইটেশন। যখনই ভাই অ্যাকশন পোটেনশিয়ালটা কোনো একটা জায়গায় তৈরি হলো, ধরলাম যে এই জায়গার মধ্যে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, তখন এই অ্যাকশন পোটেনশিয়ালটা এই যে মাসলের যে মেমব্রেনটা আছে মাসল ফাইবারের, যেটাকে আমরা সার্কুলার মেমব্রেন, এটা বরাবর ভাই ট্রাভেল হতে থাকবে এদিকে এবং এদিকে ট্রাভেল হয়ে সম্পূর্ণ মাসল ফাইবারের সার্কুলামের মধ্যে ছড়ায় যাবে। ওকে, এখন তাহলে আমরা দেখি মাসল কন্ট্রাকশনটা কিভাবে হয়। মাসল কন্ট্রাকশন কিভাবে হয় সেটা জানার আগে আমরা একটু মাসল ফাইবারের স্ট্রাকচারটা আরেকবার জেনে নিই। এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে এক একটা মাসল ফাইবার এবং আমরা জানি মাসল ফাইবারের যে আবরণটা থাকে এটাকে আমরা বলি সার্কোলেমা এবং এই সার্কোলেমার মধ্যে এরকম একটু প্রপার ইনভেজিনেশন থাকে। এই ইনভেজিনেশনগুলোকে আমরা বলি ভাইয়া ট্রান্সভার্স টিবিউল বা টি টিবিউল। এবং এই যে ভাইয়া ট্রান্সভার্স টিবিউল বা টি টিবিউল দেখতে পাচ্ছ, এই টি টিবিউলের দুই পাশে এরকম যে কতগুলো রেটিকুলাম বা জালিকাকার স্ট্রাকচার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভাইয়া সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতোই। তাহলে আমরা দেখতেছি এই যে টি টিবিউল এই দুই পাশে থাকে এরকম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। নিচের ফিগারটা দেখে একটু দেখি ভাইয়া, এই যে ভাই একটা টি টিবিউল, এই টি টিবিউলের দুই পাশে থাকে ভাইয়া এরকম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের আবার দুইটা পার্ট টার্মিনাল সিস্টেমে, যেগুলো টার্মিনাল পার্টে থাকে এবং মাঝখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে ভাইয়া লঞ্জিটিউডিনাল টিবিউল। এবং আমরা সবাই জানি এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম স্টোরেজ হিসেবে এটি কাজ করে, আমরা আগের ক্লাসে এটা জানছি। এখানে দেখো ভাইয়া একটা টি টিবিউল এবং দুই পাশে দুইটা টার্মিনাল সিস্টার্নি অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই স্ট্রাকচারকে একসাথে বলা হয় ট্রায়াড জাংশন। দুইটা টার্মিনাল সিস্টার্নি এবং একটা টি টিবিউল মিলা হয় ট্রায়াড জাংশন। আমরা যখন মাসল এক্সাইটেশন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম এই যে ভাইয়া নার্ভ টার্মিনালটা আছে এবং এই যে মাসল দুইটা মিলে তৈরি হয় ভাইয়া নিউরোমাসকুলার জাংশন। এবং এই যে নিউরন থেকে মাসলের মধ্যে যখন এক্সাইটেশনটা ট্রান্সমিট হয় তখন মাসলে এই মেমব্রেন বরাবর অ্যাকশন পোটেনশিয়ালটা ছড়ায় পড়ে এবং এটি ছড়িয়ে পড়তে পড়তে পারে কোথায় পর্যন্ত চলে আসে,
এই টি টিবিউল পর্যন্ত চলে আসে। যখন এই টি টিবিউলে ভেতরে আসে তখন এখানে একটা ঘটনা ঘটে। টি টিবিউলের দিকে তুমি যদি একটু ভালো করে তাকাও ভাইয়া, এখানে একটা রিসেপ্টর আছে যেটার নাম হচ্ছে ডিএসপি রিসেপ্টর। এটার ফুল ফর্ম হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর। এই ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর হচ্ছে ভাইয়া আসলে একটা এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এবং এই যে ডিএসপি রিসেপ্টর এর সাথে কানেকশন করা আছে আরেকটা রিসেপ্টরের, যেটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে। সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা রিসেপ্টর থাকে ভাইয়া, যেটার নাম হচ্ছে ভাইয়া রায়ানোডিন রিসেপ্টর। এই রায়ানোডিন রিসেপ্টরটা এই ডিএসপি রিসেপ্টরের সাথে কানেক্ট করা থাকে। অর্থাৎ যখনই ডিএসপি রিসেপ্টরটা ওপেন হয় তখনই এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে রায়ানোডিন রিসেপ্টরটা আছে এটা ওপেন হয়, দুটা একসাথে ওপেন হবে। এবং এই ডিএসপি রিসেপ্টরটা আসলে একটা ক্যালসিয়াম চ্যানেল যেহেতু, তাই এটা ওপেন হলে এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থেকে সেলের ভেতরে ক্যালসিয়াম ঢুকবে এবং এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে এখানে যেহেতু ক্যালসিয়াম স্টোরেজ আছে, এখান থেকেও এই ক্যালসিয়ামগুলো বাইরে রিলিজ হবে। এবং আমরা সবাই জানি এই ক্যালসিয়ামটা হচ্ছে মাসল কন্ট্রাকশনের জন্য দায়ী। দেখো ভাই, যখন এই ক্যালসিয়াম রিলিজ হইতে একটা কনসিডারেবল কনসেন্ট্রেশনে আসবে তখনই ভাই এই দুইটা রিসেপ্টর ক্লোজ হয়ে যাবে। এবং এখানে আরও একটা রিসেপ্টর আছে, দেখুন এই যে এটা একটা রিসেপ্টর যেটা এই ক্যালসিয়ামগুলোকে আবার ভেতরে ঢোকায় দেয়। এই রিসেপ্টরটার নাম হচ্ছে ভাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম এটিপিএস। এই সার্কাটা হচ্ছে একটা পাম্প, যে পাম্পের মাধ্যমে ক্যালসিয়াম আবারও সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকে যায়। তাহলে আমরা দেখলাম যে যখনই অ্যাকশন পোটেনশিয়াল আসলো তখনই ডিএসপিটি রিসেপ্টরটা ওপেন হলো। যখনই ডিএসপিটি রিসেপ্টরটা ওপেন হলো তখনই সাথে সাথে রায়ানোডিন রিসেপ্টরটা ওপেন হলো এবং ক্যালসিয়াম রিলিজ হলো। এবং ক্যালসিয়াম যখন একটা রিজনেবল কনসেন্ট্রেশনে আসলো তখনই এই দুটি যে রিসেপ্টর ছিল, রায়ানোডিন রিসেপ্টর এবং ডিএসপি রিসেপ্টর, এগুলো ক্লোজ হয়ে গেল এবং ওপেন হয়ে গেল সার্কাপ যে পাম্পটা আছে পাম্পটা। এবং এই পাম্পের মাধ্যমে ক্যালসিয়াম আবারও সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকে গেল। এখন আমরা কন্ট্রাকশনের পুরো প্রসেসটা একটু দেখি ভাইয়া। প্রথমে আমরা দেখছিলাম যে মাসলটা যখন এক্সাইটেড হয়, মাসলটা কীভাবে এক্সাইটেড হয় সেটা আমরা এক্সাইটেশন পার্টে পড়ছি। যখনই ভাইয়া মাসলটা এক্সাইটেড হয় তখনই এই অ্যাকশন পোটেনশিয়ালটা এই মাসলের সার্কুলামা দিয়ে ট্রাভেল হতে থাকে এবং ট্রাভেল করে করে ভাইয়া টি টিবিউল পর্যন্ত আসে। এবং আমরা একটু আগে জানছি যে টি টিবিউলের মধ্যে ভাইয়া একটা রিসেপ্টর থাকে যেটার নাম হচ্ছে ডিএসপি রিসেপ্টর। এই রিসেপ্টরটা এক ধরনের হচ্ছে ভাইয়া এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ডিএসপি মানে হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর। এই ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টরটা হচ্ছে আসলে একটা এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এবং এই যে ডিএসপি রিসেপ্টর এর সাথে আরেকটা রিসেপ্টর ভাইয়া কানেক্ট করা থাকে যেটার নাম হচ্ছে রায়ানোডিন রিসেপ্টর। দুইটা রিসেপ্টর একসাথে কাজ করে। যখনই ভাইয়া অ্যাকশন পোটেনশিয়ালটা এই টিউবিউলে আসে তখন এই ডিএসপি রিসেপ্টরটা ওপেন হয়ে যায়, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায় এবং বাহির থেকে ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করে। ইন দ্য মিন টাইম রায়ানোডিন রিসেপ্টরটাও ওপেন হয়ে যায়, যেহেতু এই দুইটা চ্যানেল একসাথে ওপেন হয়। এবং এই রায়ানোডিন রিসেপ্টরটা কোথায় থাকে ভাই? সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। তখন আমরা দেখবো যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেও ক্যালসিয়াম রিলিজ হয়ে যায়। এই ক্যালসিয়ামগুলো কি করে ভাইয়া? এই ক্যালসিয়ামগুলো সরাসরি চলে যাবে সার্কোমিয়ারের কাছে। আমরা জানি সার্কোমিয়ারের মধ্যে দুইটা পার্ট থাকে, অ্যাক্টিন, মায়োসিন। এবং অ্যাক্টিন যে ফিলামেন্টটা আছে ভাইয়া, এই তিনটা পার্ট থাকে। অ্যাক্টিন মলিকিউল, ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন। এর মধ্যে যে ট্রোপোনিনটা আছে এটার আবার তিনটা পার্ট ভাইয়া, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন টি। এখানে যে ট্রোপোমায়োসিনটা আছে এ কি করে ভাইয়া? এ হচ্ছে অ্যাক্টিনের যে অ্যাক্টিভ পার্টটা আছে ওটাকে কাভার করে রাখে। এবং ট্রোপোনিনের যে তিনটা পার্ট আছে এর মধ্যে ট্রোপোনিন সি এর ভাইয়া ক্যালসিয়ামের প্রতি আকর্ষণ আছে এবং ট্রোপোনিন টি এর ট্রোপোমায়োসিনের প্রতি আকর্ষণ আসে। যখনই ভাইয়া ক্যালসিয়ামটা রিলিজ হয়ে হয়ে সার্কোমিয়ার বরাবর আসে তখনই ভাইয়া এই যে ট্রোপোনিন সিটা আছে এই ট্রোপোনিন সিটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। তখন আমরা দেখবো যে
ট্রোপোনিন সিটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করছে। যখনই ভাইয়া ট্রোপোনিন সি ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, তখনই ট্রোপোনিন টি যেটা আছে ওইটা ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে। তখন আমরা দেখবো ভাইয়া তাহলে কি ট্রোপোনিন যে টিটা আছে এটা ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে, এবং ট্রোপোমায়োসিনের মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। তখন আমরা দেখি যে ট্রোপোমায়োসিনটা আগে যে অ্যাক্টিনের অ্যাক্টিভ পার্টটাকে কভার করে রাখতো ওই জায়গা থেকে সরে যায়, এবং অ্যাক্টিনের অ্যাক্টিভ পার্টটা ডিসক্লোজ হয়ে যায়। যখনই ভাইয়া অ্যাক্টিনের অ্যাক্টিভ পার্টটা এরকম এক্সপোজ হয়ে যায়, তখন মায়োসিনের যে হেডটা আছে এটা অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটের সাথে লেগে যায়। যখনই ভাইয়া অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটের সাথে লাগবে, তখন এই হেডের একটা ভাইয়া মুভমেন্ট হয়, টিলস হয় টুয়ার্ডস দ্য এম লাইন। এটা আমরা জানি এম লাইন। এম লাইন বরাবর যখন ভাইয়া টিলস হয়, তখন এই অ্যাক্টিনগুলো এম লাইন বরাবর মুভ করে। তখন দেখবো যে আমরা মাসলটা কি হয়ে গেছে, এরকম সংকুচিত হয়ে গেছে। নর্মালি মাসলটা এরকম প্রসারিত অবস্থা থাকে, কিন্তু এরকম মুভ করার কারণে এখন দেখো মাসলটা কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত অবস্থাকে আমরা বলি ভাইয়া মাসল কন্ট্রাকশন। এবং কিছুক্ষণ পরে গিয়ে ভাইয়া ক্যালসিয়ামটা আগের জায়গায় ব্যাক করে। তখন আমরা দেখি যে এখানে একটা রিসেপ্টর কাজ করে, যেটার নাম ভাইয়া সার্কা। এটি আসলে এক ধরনের পাম্প, যেটি ক্যালসিয়ামকে আবারও সার্কোপ্লাজমের রেটিকুলামের ভেতরে ঢুকায় নেয়। যখনই ভাইয়া ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে, তখনই এই যে কন্ট্রাকশনটা হচ্ছিল এটা আর হবে না, এটি বন্ধ হয়ে যাবে, আবার অ্যাক্টিনটা আগের জায়গায় চলে আসবে। তখন আমরা দেখবো যে এই পুরো সার্কোমিয়ারটা আবার বড় হয়ে গেছে, যেটাকে আমরা বলি রিল্যাক্সেশন অবস্থা। সেম কন্ট্রাকশনের মেকানিজমটা এখানে একটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখে আইছি। দেখো ভাইয়া, যখন কোনো একটা মোটর নিউরন স্টিমুলেট হয়, তখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়। আমরা সবাই জানি এই যে স্টিমুলাস, এটা ভাইয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসে। যখনই ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এই অ্যাকশন পোটেনশিয়ালটা প্রোপাগেট হয়ে হয়ে মাসলের এন্ডিং পর্যন্ত আসে, যেটাকে আমরা বলি প্রিসিনাপটিক নিউরন। এই প্রিসিনাপটিক নিউরনে যখনই আসে ভাইয়া, তখনই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, এবং ক্যালসিয়াম চ্যানেল ভেসিকলগুলোকে ফিউজ করার মাধ্যমে অ্যাসিটাইলকোলিনকে রিলিজ করে সিনাপসের মধ্যে। তখন ভাইয়া এই অ্যাসিটাইলকোলিনগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা আছে। তখন রিসেপ্টর ইনডিউসড যে সোডিয়াম চ্যানেলগুলো আছে, এই সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায়, এবং আমরা দেখি যে সোডিয়াম ভেতরে ঢুকতে থাকে। এবং ভেতরে ঢুকলে কি হবে ভাইয়া, এন্ড প্লেট পোটেনশিয়াল তৈরি হবে, যেটা এক ধরনের এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল। এবং এটি যখন থ্রেশহোল্ডকে টাচ করবে, তখনই আমরা দেখবো যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রাভেল হতে থাকবে। ট্রাভেল হয়ে হয়ে ভাই যখন টি টিউবেল বরাবর আসবে, তখন টি টিউবের মধ্যে ভাইয়া যে ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর আছে, এখানে তোমরা ফিগারের মধ্যে দেখো ডাইহাইড্রো যে পাইরিডিন রিসেপ্টর, এইগুলো ওপেন হয়েছে। যখনই ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর ওপেন হবে, সাথে সাথে রায়ানোডিন রিসেপ্টরও ওপেন হবে, এবং দুই দিক থেকে সাইটোপ্লাজমের মধ্যে, যেটাকে মাসলকে আমরা বলি সার্কোপ্লাজম, ওখানে ক্যালসিয়াম প্রবেশ করবে, এবং ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। যখনই ভাই ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখনই এই ক্যালসিয়ামটা কোথায় আসবে, এই ফিগারটার মধ্যে তোমরা দেখো ক্যালসিয়ামটা ভাইয়া সার্কোমিয়ার বরাবর আসবে। এবং এই যে ক্যালসিয়ামটা ভাইয়া সার্কোমিয়ার বরাবর আসলো, এই ক্যালসিয়ামটাকে বাইন্ড করবে হচ্ছে ট্রোপোনিন সি, কারণ আমরা জানি ট্রোপোনিন সি এর ক্যালসিয়াম প্রতি অ্যাট্রাকশন আছে। যখনই বাইন্ড করবে, তখনই আমরা দেখবো যে ট্রোপোনিন টি যেটা আছে, এইটা আবার ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করতেছে, এবং ট্রোপোমায়োসিনটা যে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটাকে কভার করেছিল, এখান থেকে সরে আসবে, এবং অ্যাক্টিভ মায়োসিনের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হবে। এবং আমরা দেখবো যে মায়োসিনের যে হেডটা আছে, যেটাকে আমরা বলি ক্রস ব্রিজ, এটা মুভ করবে, এবং এই অ্যাক্টিনটা এম লাইন বরাবর মুভ করবে, যেটাকে আমরা বলি কন্ট্রাকশন। ওকে, তাহলে আমরা দেখতেছি এটা ক্রস লিঙ্কেজ ফর্মেশন হবে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে। তখন ভাইয়া এই ক্রস ব্রিজটার একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট হবে টুয়ার্ডস দ্য এম লাইন, এবং যার কারণে এই অ্যাক্টিনগুলা এম লাইন বরাবর মুভ করতে থাকবে। স্লাইডিং অফ থিন অন থিক ফিলামেন্টস, থিন ফিলামেন্ট মানে হচ্ছে ভাই অ্যাক্টিনগুলা মুভ করতে থাকবে, স্লাইড করতে থাকবে, এবং যেটাকে আমরা বলতেছি মাসল কন্ট্রাকশন। আশা করি তোমরা এই মেকানিজমটা, যেটা আমরা ফ্লো চার্টে দেখাইছি, এটা বুঝতে পারছো। যেহেতু ভাইয়া মাসলটা কন্ট্রাকশন হয়েছে, তাহলে অবশ্যই এটা আবার রিল্যাক্স হবে। সারা জীবন তো এটা আর কন্ট্রাকশন অবস্থায় থাকতে পারে না। তাহলে আমরা দেখবো যে
মাসলটা কন্ট্রাক্ট হওয়ার একটু পরেই আবার রিল্যাক্স হয়ে যায়। কিভাবে হয়? আমরা সবাই জানি এই যে মাসল যে কন্ট্রাকশন হয় এটি সম্পূর্ণটাই ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। অর্থাৎ যদি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যায় তাহলে ভাইয়া মাসল কন্ট্রাকশন হবে না। তাহলে কি কারণটা ঘটে ভাইয়া? মাসল কন্ট্রাকশন হওয়ার একটু পরে আমরা দেখি যে সার্কোপ্লাজমের মধ্যে যে ক্যালসিয়ামগুলো ছিল এই ক্যালসিয়ামগুলো ভাইয়া পাম্প ব্যাক করে আবারও সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চলে যায়। কিভাবে যায়? মাসল কন্ট্রাকশন হওয়ার একটু পরে এখানে যে দুইটা রিসেপ্টর আছে ভাইয়া, রায়ানোডিন রিসেপ্টর এবং ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর, এই দুটো রিসেপ্টর ভাইয়া ক্লোজ হয়ে যায় এবং একই সময়ে আরেকটা রিসেপ্টর এখানে ওপেন হয় যেটার নাম হচ্ছে ভাইয়া সার্কা। এই সার্কায় আসলে ক্যালসিয়ামগুলোকে পাম্প ব্যাক করে করে সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে নিয়ে যায়। যখনই ভাইয়া সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কমে গেল তখনই এখানে যে ক্যালসিয়ামগুলো বাইন্ড করে আসে যেটার কারণে কন্ট্রাকশনটা হচ্ছিল এই ক্যালসিয়ামগুলো ভাইয়া ডিটাচ হয়ে চলে আসে সার্কোপ্লাজমের মধ্যে এবং এই সার্কোপ্লাজম থেকে আবার ঢুকে যায় সার্কোপ্লাজম রেটিকুলামের মধ্যে। যখনই ভাইয়া ক্যালসিয়ামটা সার্কোমিয়ার থেকে ডিটাচ হয়ে গেল তখন আর অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে যে লিঙ্কেজ এটা থাকবে না। অ্যাক্টিন মায়োসিনের মধ্যে লিঙ্কেজ না থাকলে মাসল কন্ট্রাকশন থাকবে না, তাহলে মাসলটা রিল্যাক্সড অবস্থায় চলে আসবে। তাহলে আমরা দেখতেছি ক্যালসিয়াম পাম্পড ব্যাক ইনটু সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকে যায়। তখন সার্কোপ্লাজমের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যায়, যার কারণে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করা যে ক্যালসিয়ামগুলো ছিল এগুলো রিলিজ হয়ে সার্কোপ্লাজমের মধ্যে চলে আসে এবং সার্কোপ্লাজম থেকে আবারও সার্কোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকে যায়। যেহেতু ভাই ক্যালসিয়ামগুলো চলে আসলো ট্রোপোনিন সি এর থেকে, তাই আমরা দেখবো যে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে যে ইন্টারাকশনটা ছিল সেটা আর নাই, যার কারণে মাসলটা আবার রিল্যাক্সড হয়ে যাবে। আমি একটু আগে বলছিলাম যে কোনো একটা মাসল কন্ট্রাকশন হওয়ার আগে অবশ্যই কি হইতে হয়? এক্সাইটেশন হইতে হয়। প্রথমে এক্সাইটেশন হয়, পরে গিয়ে কন্ট্রাকশন হয়। এক্সাইটেশন এবং কন্ট্রাকশন একের পর একটা হয় এবং দুইটাকে একসাথে আমরা বলবো এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। এই এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিংটা কিভাবে হয় আমরা মেকানিজমটা যদি একটু দেখি ভাইয়া, দেখো প্রথমে ভাইয়া মাসল ফাইবারটা কি হয়? এক্সাইটেড হয় বা ইম্পালস। এই ইম্পালসটা কোথা থেকে আসে? একটা নার্ভ থেকে আসে, নিউরোমাসকুলার জাংশন দিয়ে মাসলের মধ্যে এটি ঢোকে এবং এই মাসল ফাইবারটা যখন এক্সাইটেড হয় তখন ভাইয়া অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়। কিভাবে অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হয় সেটা আমরা আগেই দেখছি এবং এই অ্যাকশন পোটেনশিয়ালটা পরে পুরো সার্কুলাম বরাবর ট্রাভেল করতে থাকে এবং ট্রাভেল করতে করতে এটি চলে আসা হচ্ছে ট্রান্সভার্স টিউবিউল বরাবর। এবং যখনই ভাইয়া এই অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সভার্স টিউবিউলে আসে তখনই বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমরা দেখেছি ক্যালসিয়াম রিলিজ হয়। কীভাবে ক্যালসিয়াম রিলিজ হয় সেটা আমরা আগেই দেখছি এবং এই ক্যালসিয়াম বাইন্ড করে ভাইয়া অ্যাক্টিন ফিলামেন্টের সাথে। অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যখনই বাইন্ড করে তখনই ভাইয়া মাসলের কন্ট্রাকশন হয় এবং পুরো প্রসেসটাই আমরা কীভাবে হয় আগের টপিকগুলোতে আলোচনা করছি। আশা করি তোমরা এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিংটা বুঝতে পারছো। প্রথমে দেখো ভাইয়া মাসলটা এক্সাইটেশন হয়েছে, পরে গিয়ে এটা কন্ট্রাকশন হয়েছে, সেই জন্য আমরা এটাকে বলতেছি এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। আমরা এখন দেখি ওয়াক অ্যালং থিওরি বা র্যাচেট থিওরি বলতে কি বোঝায়। আমরা যখন ভাইয়া কন্ট্রাকশনের মেকানিজম পড়ছিলাম, দেখো আমরা বলছিলাম যে যখন মায়োসিনের হেডের সাথে অ্যাক্টিনের একটা ইন্টারাকশন হয় তখন মায়োসিনের হেডটা অর্থাৎ যে ক্রস ব্রিজটা আছে এটা অ্যাক্টিনকে এম লাইন বরাবর ধাক্কা দেয় এবং মাসলটা কন্ট্রাকশন হয়। এই কন্ট্রাকশনটা ভাইয়া ওয়াক অ্যালং থিওরি মেনে চলে। তাহলে আমরা দেখি এই ওয়াক অ্যালং থিওরিটা আসলে কী জিনিস। আমরা ডেফিনেশনটা একটু দেখি। দিস ইজ এ হাইপোথেসিস টু ডেসক্রাইব the interaction between activated actin filament and the myosin cross bridges, যেটা একটু আগে আমি বলছিলাম। এটা আসলে কিভাবে হয় মেকানিজমটা যদি আমরা একটু দেখি। যখনই ভাইয়া সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হয় এই ক্যালসিয়ামটা ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে। যখনই ভাইয়া ট্রোপোনিন সি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড করে তখনই ট্রোপোনিন টি যেটা আছে এটা
ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে এবং তখন ট্রোপোমায়োসিনের মধ্যে একটা কনফরমেশন চেঞ্জ হয়, যার কারণে ট্রোপোমায়োসিন যে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটাকে ঢেকে রাখছিল সেটা আনকভার করে দেয়। আমরা দেখবো যে আনকভার অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন। এবং যখনই অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটা এক্সপোজ হয়ে যাবে, আনকভার হয়ে যাবে, তখন ভাইয়া অ্যাক্টিন মায়োসিনের মধ্যে একটা কি ঘটবে, ইন্টারাকশন ঘটবে। অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন। এখানে তোমরা ফিগারটার মধ্যে দেখো ভাইয়া, এই হচ্ছে একটা অ্যাক্টিন যেখানে অ্যাক্টিভ সাইটগুলো এক্সপোজ করা আছে, দেখতে পাচ্ছ অ্যাক্টিভ সাইটগুলো এখানে এক্সপোজ করা আছে। যখনই ভাইয়া অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটগুলো এক্সপোজ হবে, দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে অ্যাক্টিভ সাইটগুলো এখন এক্সপোজ করা আছে, তখন মায়োসিনের ক্রস ব্রিজের সাথে অ্যাক্টিনের একটা ইন্টারাকশন হবে। এই ইন্টারাকশন হওয়ার পরে এই মায়োসিনের ক্রস ব্রিজটা অ্যাক্টিনটাকে এরকম মিড লাইন বরাবর ধাক্কা দেবেন এবং অ্যাক্টিনটা একটু করে এদিকে মুভ করবে। যখনই ভাইয়া অ্যাক্টিনটা এদিকে মুভ করবে, তখন এই যে অ্যাক্টিভ সাইডটা ছিল সেটা এই জায়গায় চলে আসবে এবং এই অ্যাক্টিভ সাইডটা এই জায়গায় চলে আসবে। তখন ভাইয়া এটা আবার এদিকে ধাক্কা দেবে, তখন দেখবো যে আবার এই অ্যাক্টিভ সাইডটা যে জায়গায় ছিল ওখান থেকে আবার এই জায়গায় চলে আসবে, অর্থাৎ যে অ্যাক্টিং ফিলামেন্টটা আছে সেটা আস্তে আস্তে সামনের দিকে মুভ হতে থাকবে। তাহলে আমরা দেখতেছি এই যে ক্রস ব্রিজটা আছে সেটা প্রথমে একটা অ্যাক্টিভ সাইডের সাথে অ্যাটাচ হয় এবং ধাক্কা দেয়, পরে আরেকটা অ্যাক্টিভ সাইডের সাথে অ্যাটাচ হয় এবং এদিকে ধাক্কা দেয়, তখন এই অ্যাক্টিভ সাইডটা আবার এখানে চলে আসে, তখন এটাকে আবার ধাক্কা দেয়। এভাবে যে মুভমেন্টটা হয় অ্যাক্টিন ফিলামেন্টের মায়োসিনের ক্রস ব্রিজ দ্বারা, এটাকে আমরা বলি ভাইয়া ওয়াক অ্যালং থিওরি। আমরা এই ফ্লো চার্টেও সেম মেকানিজমটা দেখতে পাচ্ছি। দেখো ভাইয়া, অ্যাকশন পোটেনশিয়াল স্প্রেডস অ্যালং টিটি রুলস টু দ্য ডিপার রিজন অফ দ্য মাসল ফাইবার, সেটা আমরা আগেই জানছি, যখন আমরা কন্ট্রাকশন পড়ছিলাম তখনই জানছি যে কীভাবে হয়। এরপরে কী হবে, ক্যালসিয়াম আয়ন কম্বাইন উইথ ট্রোপোনিন সি, যখন ভাইয়া ক্যালসিয়ামটা সার্টোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন ক্যালসিয়ামগুলো রিলিজ হয়, এই ক্যালসিয়ামগুলো ভাইয়া ট্রোপোনিন সি এর সাথে ইন্টারাকশন করে এবং ট্রোপোমায়োসিন চারটেও মানে এটা সরে যায়, জায়গা থেকে সরে যায়, যার কারণে অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইটটা ছিল এটা আনকভার হয়ে যায় এবং অ্যাক্টিনের সাথে মায়োসিনের কী হয়, ইন্টারাকশন হয়। যখন ভাইয়া মায়োসিনের হেড অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটাকে টাচ করে বা ইন্টারাকশন যখন হয় তাদের মধ্যে, তখন মায়োসিনের যে ক্রস ব্রিজটা আছে এটা অ্যাক্টিনটাকে ধাক্কা দেয়। এই ধাক্কাটাকে আমরা বলি ভাইয়া কি, পাওয়ার স্ট্রোক। এই ধাক্কাটাকে আমরা বলি পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোক দেওয়ার পর আমরা দেখি যে অ্যাক্টিনটা একটু মিড লাইন বরাবর সরে যায় এবং তখনই যে হেডটা ছিল অর্থাৎ যে ক্রস ব্রিজটা ছিল সেটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিনের থেকে আলাদা হয়ে যায়। অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইটটার সাথে বাইন্ড ছিল এটা ভাইয়া খুলে যায়, ব্রেক হয়ে যায় এবং নতুন আরেকটা অ্যাক্টিভ সাইটের সাথে মায়োসিনের ক্রস ব্রিজের ইন্টারাকশন হয় এবং এটিকেও সেমভাবে টিলস করা অর্থাৎ পাওয়ার স্ট্রোক দেয়। এই টিলসটাকে আমরা বলি পাওয়ার স্ট্রোক, যার কারণে আমরা দেখি যে অ্যাক্টিন ফিলামেন্টটা আস্তে আস্তে মাঝখান বরাবর চলে আসতে থাকে। এটাকে আমরা বলি ওয়াক অ্যালং থিওরি বা রেচেট থিওরি। ওকে, ওয়াক অ্যালং থিওরির মধ্যে আমরা দেখছিলাম কি ভাইয়া, এই যে মায়োসিনের যে ক্রস ব্রিজটা আছে বা হেডটা আছে এটি এদিকে ধাক্কা দেয় বা পাওয়ার স্ট্রোক দেয়। এই পাওয়ার স্ট্রোক দেওয়ার জন্য তার মধ্যে কিসের দরকার আছে ভাইয়া, এটিপি এর দরকার আছে। এটিপি থাকলে এই এটিপিটা ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হবে এবং শক্তি রিলিজ হবে, তখন আমরা দেখবো যে কিছু শক্তি রিলিজ হচ্ছে। এই শক্তিগুলোর মাধ্যমে ভাইয়া এই মুভমেন্ট করে পাওয়ার স্ট্রোক দিতে পারে। এখন কিভাবে এক্ষেত্রে এটিপিটা হেল্প করে, আসলে মাসল কন্ট্রাকশনে কিভাবে এটিপিটা হেল্প করে সেটা আমরা একটু দেখি। ধরো ভাইয়া এটা একটা মায়োসিন মলিকিউল, এই মায়োসিন মলিকিউলের মধ্যে এই পার্টটা হচ্ছে ভাই মায়োসিনের হেড এবং আমরা প্রথমে এর আগের ক্লাসে জানছিলাম যে মায়োসিনের যে হেড পার্টটা আছে এই হেড পার্টের মধ্যে ভাইয়া তিনটা সাইড থাকে। একটা সাইড হচ্ছে ভাইয়া অ্যাক্টিন বাইন্ডিং সাইট যেটার সাথে অ্যাক্টিন বাইন্ড করে, আরেকটা সাইড হচ্ছে ভাইয়া এটিপি বাইন্ডিং সাইট যেটার সাথে এটিপি বাইন্ড করে এবং আরেকটা পার্ট হচ্ছে ভাইয়া এটিপিএস অ্যাক্টিভিটির জন্য। এই এটিপিএস এনজাইমের কাজ হচ্ছে এটিপিটাকে ভেঙে এডিপি এবং
ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট করা। এবং আমরা আরও একটা জিনিস জানছিলাম যে ভাইয়া, যে জি অ্যাক্টিন যেটা আছে, এই জি অ্যাক্টিনের ভাইয়া একটা এডিপি বাইন্ডিং সাইট ছিল, এডিপি বাইন্ডিং সাইট ছিল, ঠিক আছে। তাহলে ভাইয়া যখনই এই যে মায়োসিনের হেডের সাথে একটা এটিপি বাইন্ড করবে, তখন এই এটিপিটা ভেঙে ভেঙে কি হয়ে যাবে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হয়ে যাবে। ওকে, এখন আমরা একটা ঘটনা বোঝার চেষ্টা করি। আমরা আগেই জানছিলাম যে মাসল কন্ট্রাকশনের সময় কি হয়, যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওখান থেকে ভাইয়া ক্যালসিয়াম রিলিজ হয় এবং এই ক্যালসিয়ামটা বাইন্ড করে ভাইয়া কার সাথে, ট্রোপোনিন সি এর সাথে। এবং ট্রোপোনিন সি এর সাথে যখন ভাইয়া বাইন্ড করে, তখন আবার ট্রোপোনিন টি যেটা আছে, এটা ভাইয়া ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে। যখনই ভাইয়া ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিনের মধ্যে ইন্টারাকশন হয়, তখন আমরা দেখি যে অ্যাক্টিভ সাইট যেটা আছে, অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটা ভাইয়া কি হয়, অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইটটা আছে এটা এক্সপোজ হয়। আর আমরা জানি জি প্রোটিনের মধ্যে এই অ্যাক্টিভ সাইটটা আছে, যেটাকে আমরা এডিপি বাইন্ডিং সাইট বলতাম। অর্থাৎ জি অ্যাক্টিনের এডিপি বাইন্ডিং সাইটটা হচ্ছে আসলে অ্যাক্টিভ সাইট। তখন এই যে মায়োসিনের হেডের মধ্যে যে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট আছে, এখানে এই এডিপিটা এই জি অ্যাক্টিনের সাথে কি হবে, ইন্টারাকশন হবে। এবং যখনই ভাইয়া এডিপি এর সাথে জি প্রোটিনের একটা ইন্টারাকশন হবে, তখন আমরা দেখব যে এর মধ্যে যে শক্তিটা ছিল, এটিপি ভেঙে যে শক্তিগুলো তৈরি হয়েছিল, ওই শক্তির কারণেই এই মায়োসিনের হেডটা ভাইয়া এইদিকে মুভ করবে, যেটাকে আমরা বলতেছি পাওয়ার স্ট্রোক। এবং মুভ করার পরে যে শক্তিটা শেষ হয়ে যাবে, তখনই ভাইয়া এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এই হেড থেকে আলাদা হয়ে যাবে। দেখো ভাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট কি হয়ে গেছে, হেড থেকে আলাদা হয়ে গেছে। কেন? এই যে মুভ করার পরে শক্তিটা শেষ হয়ে গেছে বলে। যখনই ভাইয়া এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা আলাদা হয়ে যাবে, তখনই ভাইয়া এই হেডের সাথে আবার যুক্ত হবে নতুন আরেকটা এটিপি। যখন ভাইয়া নতুন একটা এটিপি এখানে যুক্ত হবে, তখন এটি অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইট থেকে সরে যাবে। এখন সেমভাবে আবারও নতুন যে এটিপিটা তৈরি হয়েছে, এটি ভাইয়া এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে ভেঙে যাবে এবং নতুন যে এটিপিটা তৈরি হয়েছে, এটা আবার নতুন আরেকটা অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করবে এবং সেমভাবে এই যে পাওয়ার স্ট্রোক দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, যখনই ক্যালসিয়ামটা ট্রোপোনের সাথে বাইন্ড করে, তখনই ভাইয়া অ্যাক্টিভ সাইটটা এক্সপোজ হয়। তখন অ্যাক্টিনের সাথে মায়োসিনের একটা ইন্টারাকশন হয়, মায়োসিনের ক্রস ব্রিজের সাথে অ্যাক্টিনের একটা ইন্টারাকশন হয়। কি কারণে? এই এডিপি এর কারণে। এই এডিপিটাই হচ্ছে ভাইয়া অ্যাক্টিনের যে জি অ্যাক্টিন আছে, ওইটা এডিপি বাইন্ডিং সাইটের সাথে বাইন্ড করে এবং এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট ভাঙার কারণে যে শক্তিটা তৈরি হয়েছে, ওই এনার্জিটা ইউজ করার মাধ্যমে ভাই এখানে একটা পাওয়ার স্ট্রোক হয়। পাওয়ার স্ট্রোক হওয়ার কারণে কি হয় ভাই, শক্তিটা ইউজ হয়ে যায়, যার কারণে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা এই হেড থেকে আলাদা হয়ে যায় এবং নতুন আরেকটা এডিপি এই হেডের সাথে যুক্ত হয়। এবং সেমভাবে এটাও এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট ভেঙে যায়, সেমভাবে আবারও একটা পাওয়ার স্ট্রোক হয়। এই ঘটনাটা চলতে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটিপিটা কিভাবে আসলে এই পুরো মাসল কন্ট্রাকশনের যে একদম রুট মেকানিজম আছে, ওটাতে হেল্প করে। এটিপি কিভাবে মাসল কন্ট্রাকশনে হেল্প করে সেটাই দেখানো হয়েছে। ফার্স্ট ফিগারটার দিকে তোমরা তাকাও ভাইয়া, এখানে যে মায়োসিন ক্রস ব্রিজটা আছে, যে হেড পার্টটা আছে, এর সাথে অ্যাটাচ হয় একটা এটিপি এবং এটিপিটা ভেঙে যায় এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হিসেবে। তখন ভাইয়া মায়োসিনের যে এডিপিটা আছে, এটার সাথে ইন্টারাকশন হয় অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটের সাথে এবং যে শক্তিটা ছিল, এই শক্তির মাধ্যমে একটা পাওয়ার স্ট্রোক দেয়, অর্থাৎ ধাক্কা দেয়, যেটাকে আমরা বলি পাওয়ার স্ট্রোক। এবং যেহেতু শক্তিটা ইউজ হয়ে গেছে, তখন এই যে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা হেডের সাথে যুক্ত ছিল, সেটা ডিটাচ হয়ে যায়, সেটা সরে আসে এবং নতুন আরেকটা এটিপি এই হেডের সাথে অ্যাটাচ হয়। যখনই ভাইয়া নতুন একটা এটিপি হেডের সাথে অ্যাটাচ হয়, তখন হেডটা অ্যাক্টিভ সাইট থেকে ডিটাচ হয়ে যায়, এটিপিটা আবারও ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট হয়, তখন আবার নতুন একটা অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে। এভাবেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়ামটা ওই জায়গাটার মধ্যে থাকে। ওকে, এখন আমরা দেখি রাইগর মোর্টিস জিনিসটা কি। এই রাইগর মোর্টিস
এর মধ্যে তোমরা দুইটা শব্দ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রাইগর এবং আরেকটা হচ্ছে মর্টিস। এখানে ভাইয়া এই রাইগর শব্দের অর্থ হচ্ছে রিজিডিটি এবং মর্টিস শব্দের অর্থ হচ্ছে ডেথ। তাহলে ভাইয়া রাইগর মর্টিস মানে হচ্ছে আসলে রিজিডিটি আফটার ডেথ। রিজিডিটি মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, অর্থাৎ মৃত্যুর পরে যে মানুষের হাত পা শক্ত হয়ে যায় কয়েক ঘন্টা পরে, এটাকে আমরা বলি রাইগর মর্টিস। এখানে একটা আমরা রাইগর মর্টিসের ফিগার দেখতে পাচ্ছি ভাইয়া, দেখো মানুষটা মরে গেছে এবং এই হাত পাগুলো দেখে এরকম শক্ত শক্ত হয়ে টুকরায় টুকরায় গেছে, এটাকে আমরা বলতেছি রাইগর মর্টিস। তাহলে ভাইয়া এখন আমাদের জানতে হবে এই রাইগর মর্টিসটা আসলে কেন হয়। আমরা একটু আগেই পড়লাম যে মাসল কন্ট্রাকশনের জন্য এটিপিটা কত বেশি গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে এটিপিটা। আমরা দেখছি যে যখনই এটিপি ভেঙে ইনঅর্গানিক ফসফেট এবং এডিপি হয়, তখনই ভাইয়া অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে একটা ইন্টারাকশন হয় এবং মায়োসিন দ্বারা অ্যাক্টিনের একটা মুভমেন্ট হয়। পরে গিয়ে যখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা ডিটাচ হয়ে যায় এবং একই সাথে যখন নিউ একটা এটিপি বাইন্ড করে, তখন ভাইয়া অ্যাক্টিন মায়োসিন এর মধ্যে যে ইন্টারাকশনটা ছিল, এই অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনটা কি হয়ে যায়, ডিটাচ হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি অ্যাক্টিন মায়োসিন এর ডিটাচ হওয়ার জন্য দায়ী হচ্ছে আসলে কে, নতুন এটিপি বাইন্ড, এবং অ্যাক্টিন মায়োসিনের যে ইন্টারাকশন, এটার জন্য দরকার হচ্ছে এডিপি। ওকে, তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে এটিপি ইজ নিডেড ফর ডিটাচমেন্ট অফ অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স। এখন কোন একটা মানুষের যখন মৃত্যু হয়ে যায় ভাইয়া, আফটার ডেথ, তখন কোনো নতুন এটিপি তৈরি হয় না, নো এটিপি প্রোডাকশন। কিন্তু ভাই এটিপি খরচ হতে থাকে। এটিপি এমন একটা সময় চলে আসে যে এটিপি কমতে কমতে 85% চলে আসে, অর্থাৎ নর্মাল বডিতে যে এটিপি থাকে তা 85% চলে আসে। যখনই ভাইয়া এই যে এটিপি কমতে কমতে 85% চলে আসবে, তখন ভাইয়া এই যে অ্যাক্টিন মায়োসিন যে ডিটাচ হওয়া, এটা আর হবে না। কারণ আমরা জানি অ্যাক্টিন মায়োসিন ডিটাচ হওয়ার জন্য দরকার হচ্ছে এটিপি। যেহেতু ভাই এটিপির পরিমাণটা কমে গেছে, তাহলে অ্যাক্টিন মায়োসিন যে একটা ইন্টারাকশন ছিল সেটার ডিটাচ হবে না, এবং অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনটা হয় কিসের জন্য, কন্ট্রাকশনের জন্য, এবং ডিটাচ হয় রিল্যাক্সেশনের জন্য। যেহেতু ভাই এরা একদম এরকম ইন্টারাক্ট হয়ে আছে, কোনো ডিটাচ হচ্ছে না, তাই ভাইয়া এই মাসলটা কি অবস্থায় থাকবে, কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, কোনো ডিটাচমেন্ট হবে না, এবং এই অবস্থাটাকে আমরা বলতেছি রিজিডিটি। ঠিক আছে, এরকম রিজিড হয়ে থাকবে, কন্ট্রাক্টেড হয়ে থাকবে। তাহলে পুরো ঘটনাটা কিসের কারণে হচ্ছে, এটিপি কমে যাওয়ার কারণে। কিন্তু আমরা দেখবো যে এই যে রাইগর মর্টিসটা 15 থেকে 25 ঘন্টা পরে কি হয়ে যায়, আবার চলে যায়। ঠিক আছে, 15 থেকে 25 ঘন্টা পরে কি হয়, চলে যায়। কেন চলে যায় ভাই, কারণ তখন যে মাসলগুলো আছে, মাসলগুলো ডিকম্পোজ হওয়া শুরু হয়ে যায়। তাহলে কারণটা হচ্ছে ডিউ টু মাসল ডিকম্পোজিশন। ওকে, আমরা আজকের ক্লাসে লাস্ট টপিকে চলে আসি। লাস্ট টপিকটা হচ্ছে রাইট মাসল, হোয়াইট মাসল। এই টপিকটা ভাইয়া লেস ইম্পর্টেন্ট, এটা ভাইভা এবং রিটেন কোথাও তেমন একটা আসে না, তাও তোমরা তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে জেনে নিতে পারো। জাস্ট আমরা দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখব। যে রেড মাসলটা আছে, এই রেড মাসলটাকে আমরা স্লো ফাইবার বলে থাকি, এবং হোয়াইট মাসলটাকে আমরা বলে থাকি ফাস্ট ফাইবার। ওকে, এখন আমরা এই ডিফারেন্সটা একটু দেখি ভাইয়া। দেখো, স্লো ফাইবার যেটা আছে এটা স্মলার হয়ে থাকে, এবং ফাস্ট ফাইবার যেটা আছে এটা একটু লার্জার হয়ে থাকে। যেহেতু ভাইয়া স্লো ফাইবারটা স্মলার, তাহলে এটি ইনারভেটেড হয় স্মলার নার্ভ ফাইবার দ্বারা, এবং ফাস্ট ফাইবার যেহেতু হচ্ছে লার্জার, তাই
এটি ইনহাবিটেড হয় একটু লার্জ নার্ভ ফাইবার দিয়ে। ওকে, এখন আমরা দেখি ব্লাড সাপ্লাইটা কিরকম। দেখো, স্লো ফাইবারের মধ্যে ভাইয়া মোর এক্সটেন্সিভ ব্লাড ভেসেল এবং ব্লাড সাপ্লাই থাকে, কিন্তু ফাস্ট ফাইবারের মধ্যে লেস এক্সটেন্সিভ ব্লাড সাপ্লাই থাকে। ওকে, স্লো ফাইবারের মধ্যে আমরা দেখতেছি ইনক্রিজ নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থাকে, এবং ফাস্ট ফাইবারের মধ্যে আমরা দেখতেছি এক্সটেন্সিভ থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটার মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে এবং এটার মধ্যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকার কারণে কি হয় ভাই? সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকলে বেশি বেশি ক্যালসিয়াম রিলিজ হয় এবং খুব ফাস্ট কন্ট্রাকশন হয়ে থাকে। এখন স্লো ফাইবারকে আমরা একটা নামে বলতেছিলাম রেড মাসল। কেন ভাই এটি রেড? কারণ এর মধ্যে কি থাকে? মায়োগ্লোবিন থাকে। এর মধ্যে মায়োগ্লোবিনটা একটু বেশি থাকে, আর মায়োগ্লোবিনটা হচ্ছে কোন কালারের? রেড কালারের জন্য দায়ী। আমরা পড়ছিলাম যে আয়রনের জন্য যে দুইটা ফর্ম, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা থাকা হচ্ছে ব্লাডে, যেটা ব্লাডকে হচ্ছে কি করে? রেড করে। এবং মায়োগ্লোবিন যেটা আছে, এই মায়োগ্লোবিনে থাকা হচ্ছে ভাইয়া মাসলে। এবং এই যে মায়োগ্লোবিনটা আছে, এই মায়োগ্লোবিনটা মোর ইন স্লো ফাইবার্স। স্লো ফাইবারের মধ্যে এটি বেশি থাকে, যার কারণে এই স্লো ফাইবারগুলো কি হয়? রেড হয়। আশা করি বুঝতে পারছো। আর যেহেতু ভাইয়া যে ফাস্ট ফাইবারগুলো আছে এর মধ্যে মায়োগ্লোবিনের পরিমাণটা একটু কম থাকে, ডেফিসিট অফ রেড মায়োগ্লোবিন, এই কারণে এটি রেড হয় না, এটি হোয়াইট হয়ে থাকে। হোয়াইট মাসল বলে এটাকে আমরা। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ক্লাস রিলেটেড কোনো একটা টপিক নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।